শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এমনই দিন কাটছিল। তারপর একদিন স্যারের পানিশমেন্ট খেয়ে স্কুলে চষে বেড়াচ্ছিলাম। তখন এক লোকের সাথে দেখা, যে কিনা দেখতে মায়ের লেখা ডায়েরির বর্ণনার মতো। সে আমার সাথে একটু সংঘর্ষে লিপ্ত হলো। বিশাল দম্ভ করে নিজের নাম জানালো আয়াত আহসান, সাথে উপহার দিল চমৎকার সেই টোল পড়া হাসি। আমি চমকালাম, থমকালাম, তবে গোড়ায় গলদ নামেই মিল নেই তার। জীবনে এগিয়ে চললো, কি থেকে কি হলো, আমি হয়ে গেলাম দ্য গ্রেট আয়াতের স্ত্রী। এরপর সবটাই আপনার জানা। আয়েশির সাথে বন্ধুত্ব হলো, ওর বাবার নাম জেনে খটকা লাগলো। শেষে জানতে পারা ওর ভাইয়ের আরেক নাম নিদ্র। আরো জানলাম তার বড়াব্বু আশরাফ, জেঠিমা নীলিমা। আমি তখন হতবাক হয়েছিলাম, ভাবিও নি যে যাদের দেখার জন্য মনের মাঝে প্রহর গুনতাম তাদের আমি অজান্তে এতটা আপন হয়ে উঠেছি। তবে আমি তখন অবাক হয়েছিলাম যখন আয়েশি এও জানালো তাদের বড় মা নিরুপমা মৃত। কি অদ্ভুত, ভালো থাকার জন্য আপনার মাকে মেরে ফেললেন। তবে আমি আমার জন্মদাতা পিতাকে ঘৃণাই করি। আয়াত সব কিছুর আকস্মিক থমকে গেল, কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর শান্ত কণ্ঠে শোধালো, তুমি যেমন তোমার জায়গা থেকে কষ্ট পেয়েছো তেমনি আমিও। তবে সত্যি যদি বড় মাকে মনের কবরে সমাধিস্থ করে আমি ভালো থাকতাম তবে তাই করতাম। যে মা ছোট থেকে কোলে পিঠে বড় করলো, হুট করে সে মাকে হারালে কেমন লাগে তা কেবল ভুক্তভোগী বাচ্চাটাই বলতে পারবে। তারপর বড় হয়ে যেদিন জানতে পারলাম বড় আব্বুর জন্যই বড় মা হারিয়েছে, থেকে তিনি আমার কাছে মৃত পরিণত হলেন। আমি দুজনকে হারালাম, যা আমাকে শেষ করে দিয়েছিল ধীরে ধীরে। আমি তোমাকে নিয়ে কনফিউজ ছিলাম। আয়ত্রীর অস্তিত্ব নিয়ে তো আমরা কেউ কিছু সঠিক বলতে পারতাম না, তবে আয়ত্রী নামটা আমাকে বেশ পড়তো। বিয়ের পর এই জন্যই তোমাকে মেনে নিতে একটু দ্বিধা কাজ করছিল। যেদিন জানতে পারলাম তুমি আয়ত্রী, সেদিন আমার আনন্দের সীমা ছিল না। বিশ্বাস করো, আমি বড় মাকে এখনো ভীষণ ভালোবাসি। আমি আয়াতের গলা ধরে আসছে ক্রমশ। আয়াত্রী অনুভব করলো তার হাতে কয়েক ফোঁটা গরম তরল পদার্থ। আয়াতের গালে হাত রেখে অবাক হয়ে পড়লাম। আপনি? আয়াত হুট করে আয়াত্রীকে জড়িয়ে ধরলো। আয়াতের আকস্মিকতা একটু ফরকে গেল। পরবর্তীতে আয়াতের পিঠে সান্ত্বনামূলক হাত রাখলো। এমনি কেটে গেল কিছুক্ষণ। আয়াত্রী আয়াতকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কিন্তু এমনটা মানায় না। কোনো প্রত্যুত্তর এলো না। আয়াত্রী ফের বলল, এবার কিন্তু আমি কেঁদেই ফেলবো। কিছুক্ষণের মধ্যেই আয়াত সোজা দাঁড়ালো। পূর্বের ন্যায় গাড়িতে ঠেস দিয়ে আয়াত্রী হেসে পড়ল, আপনার হাসিটা বেশ সুন্দর, সাথে আমার প্রিয়। আপনি কিন্তু আমার জন্য হলেও হাসবেন। এবারে আয়াত কিছু বলতে পারলো না। আয়াত্রী হাত বাড়িয়ে একটু বৃষ্টির ফোঁটা নিল। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তারা দুজনে প্রায় অর্ধেকটা ভিজে গেছে। হাতের কাপের বাকি চাটুকু আয়াতকে এগিয়ে দিয়ে বললাম, আপনি ভীষণ বোকা আয়াত। এমন সময় কেউ চা মিস করে? এই নিন, এইটুকু আপনার জন্য রেখে দিয়েছি। একটু বৃষ্টি, হালকা গরম চা, আর সাথে আপনার মিষ্টি বউ। দারুণ না কম্বিনেশনটা? জ্যোৎস্না একদম। আয়াতের ঠোঁটের কোণে হাসি ফুটল। আয়াত্রীর দুটি হাত মুঠি বন্ধ করে প্রশ্ন ছুড়ল, স্বীকার করছো তবে? না করে আর উপায় আছে? কেন নেই? বোধহয় ভালোবেসে ফেলেছি। আয়াত পুরোদমে হেসে ফেল। আবছা আলোয় যদিও তা দৃশ্যমান না। আয়াত্রীকে আরেকটু কাছে টেনে বলল, আমাকে বেশ হাসাতে শিখেছো। কারণ এই হাসি শুধু আমার। আর এই মানুষটাই আমার, একান্ত আমার। আয়াত্রী কিছু বলল না, শুধু প্রাণপণে এই পরিবেশ, এই সময়টা উপভোগ করল। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে শোধালো, এবার ফিরে যাই, আন্টি যদি উল্টো বুঝে। হুম, আরো কিছুক্ষণ থাকবো। আয়াতের এই আবদারের পরিপ্রেক্ষিতে আয়াত্রী কিছু বলতে পারল না। এর প্রত্যুত্তর বোধহয় হয় না, হয়তোবা। তবে চায়ের বাষ্পের ভালোবাসায় যে আয়াত্রী কে হারিয়েছে। এবার উঠি, আর সত্যিই থাকা যাবে না। আয়াত্রীর কথায় আয়াতের তেমন হেলদোল দেখা গেল না। আয়াত্রী আয়াতকে ঝাঁকিয়ে বলতে লাগলো, এই শুনছেন আপনি? হুম, বিরক্ত করছো কেন? কি সমস্যা? প্লিজ যেতে দিন। আর একটু, এই তো। না প্লিজ। আয়াত রেগে গেল। কপট রাগ দেখিয়ে
গিয়ে গাড়িতে বসলো। আয়াত্রী ধীর পায়ে গাড়িতে এসে বসলো। আয়াত ড্রাইভ করছে চুপচাপ, কোনো রকম কথা বলেনি। আয়াত্রী চেষ্টা করেও কিছু বলাতে পারেনি। পথ আর খানিকটা বাকি আছে। আয়াত এখনো চুপচাপ আছে। তার চোখ মুখে উপচে পড়া রাগ। রাগ বলে ভুল হবে। আয়াতকে দেখে মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে, যাকে কিনা তার পছন্দের কিছু একটা দেওয়া হয়নি, তাই এমন মুখ গোমরা করে আছে। আয়াত্রীর বেশ হাসি পাচ্ছে, তবুও হাসি থামিয়ে থমথমে মুখে বলল, আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটা আমার নিজের বাসা হলে ম্যানেজ করে নিতাম। আন্টি কি না কি মনে করে। তাহলে তোমার বাসায় হলে সময়ের সীমাবদ্ধতা নেই? এমনটা বলিনি। না না, এমনটাই। তাহলে আর কি, সীমাহীন সময়ের অপেক্ষায়। আপনি বউ পাগল হয়ে যাচ্ছেন দিন দিন। তো কার পাগল হব শুনি? তুমি চাইছো অন্য কারো পাগল হই? ধুর, আপনি বেশি বোঝেন, অশুভ লোক। হ্যাঁ, এখন তো আমি অসভ্যই। এরূপ খুনসুটির মাঝে রাস্তা মনে হয় ফুরিয়ে এলো। আয়াতের ব্যাপারটা ভালো লাগলো না। আয়াত্রী গাড়ি থেকে বেরিয়ে এলো, সাথে আয়াতও। আয়াত্রী হাত নেড়ে আয়াতকে বিদায় জানালো। থাকতে বলেছিলাম আর একটু। নিয়ে যান না সাথে করে, সবসময় আপনার সাথে বেঁধে রেখে দিবেন। অতি দ্রুত সেই ব্যবস্থাই করব। তখন আমার থেকে চাইলেও বাঁচতে পারবে না। আচ্ছা, এখন যাচ্ছি, শুভরাত্রি। এই দাঁড়াও তো। আয়াত্রী দাঁড়িয়ে পড়লো। আয়াত গাড়ির ভেতর থেকে কিছু খুঁজে একটা বক্স বের করলো। আয়াত্রীর দিকে এগিয়ে গেল। 4টি চিকন ছুরি বের করে আয়াত্রীর হাতে পরিয়ে দিল, 2টি করে। অতঃপর তার হাত নাড়িয়ে দেখলো কিছুক্ষণ। সুন্দর লাগছে তো। তুমি হাত খালি রেখো না, আমার ভালো লাগে না ব্যাপারটা। এখন থেকে এগুলো পড়ে থাকবে। আমি কিভাবে বিবাহিতদের মতো চুরি পরে ঘুরে বেড়াবো? আপনার কি ধারণা আপনার বড় মা কিছু বুঝবে না? আরে তুমি এমনি কোনো সুতোয় পরে নিবা, বুঝেছো? আয়াত্রী বুঝলো কথা পারিয়ে লাভ নেই, তাই মাথা নেড়ে সাই দিল। আয়াত চুরির বক্স ছুঁড়ে ফেলতে নিতে আয়াত্রী খপ করে নিয়ে নিল। আয়াত একটু চমকে গেল আচমকা এমন হওয়াতে। সে এর কারণ বুঝতে পারলো না। আয়াত্রী দাঁত কেলে হেসে ফেলল। চুরিগুলো রাখার জন্য একটা বক্স কোথায় খুঁজবো, তাই নিয়ে নিচ্ছি। তুমি পারো বটে। চলে যাওয়ার জন্য উদ্যত হতে আয়াত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা শুভ, ভালো থেকো। আমার জন্য হলেও যাওয়ার আগে দেখা করার চেষ্টা করব। আয়াত্রীর বলতে ইচ্ছে হলো, করবেন না মানে? আপনি আসবেন, আসতে বাধ্য, কিন্তু বলা হলো না। সেও হাত নাড়িয়ে শুভরাত্রি জানালো। আয়াত কিছু একটা এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। আয়াত্রী প্রকুচকে ফেলল। আয়াত পকেটে হাত গুজে চমৎকার হাসল। আয়াত্রীর মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল। তার সকল চিন্তা শক্তি সেই এইখানটায় ভূত হয়ে আসে। তা কি এই লোকটা জানি? কবিগুরু দেখেছিলেন কারো চোখে সর্বনাশ, আর আয়াত্রী দেখছে কারো নজর কাড়া হাসিতে। এই হাসিখানা দেখতে দেখতে সুখের একটি মৃত্যু আশা করা যায়। দুজনেই কিছুক্ষণ সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াত আচমকায় আয়াত্রীর কপালে উষ্ঠদয় ছুঁয়ালো। ভীষণ শান্ত কণ্ঠে বলা, ভীষণ মিস করব আমার পিচ্ছি বউটাকে। বলেই বড় বড় পা ফেলে হেঁটে চলে গেল। বাড়িখানা নিমিষে দৃষ্টি সীমার বাইরে চলে গেল, রেখে গেল হতবম্বের আয়াত্রীকে। মিথিলা ঝাঁকুনিতে আয়াত্রী হুঁশ ফিরে পেল। দ্রুত আয় আয়ু, আম্মু এখনো খেয়াল করেনি তুই নেইছে, সবাই খেতে বসেছে, চল বসে পড়বি। বলেই মিথিলা বাড়ির ভেতর ছুটল। অর্ধ আশ্বাস তাকে অনুসরণ করে চলল আয়াত্রীও। আয়াত্রী সবার সাথে বসে খাওয়া শেষ করলো। অতঃপর দ্রুততার সহিত ভেজা শাড়ি বদলে ফেলল। ফ্রেশ হয়ে রুমে আসতেই সব কটা আয়াত্রীকে ঘিরে ধরল। আয়েশিকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নানান কথা বলল। তিশা ভিংচি কেটে বলে উঠল, বোনের মতো বান্ধবী, ওর ভাইরে বিয়া কইরা থাইকা যাইতি। আয়াত্রী বিষম খেলো। মিথিলা হুমায়রা মুচকি হাসল। মনে মনে বলল, ওর ভাইকে বিয়ে করা শেষ বউকা লাগে। আফসোস বেচারিরা জানে না। আহারে, পাকস্থলীর বান্ধবী আই। এমন করতেছিস কেন ভাই? সে কি রে আয়ু, তোকে বুঝি আয়েশির মা আগাম বাগদান সম্পূর্ণ করে রেখেছে? স্বর্ণের চুড়ি পরিয়ে আদা বউ বানিয়ে ফেলল। কি একটা অবস্থা দেখছিস? আয়াত্রী ভ্রু কুচকে তাকালো। স্বর্ণ সে তেমন কি চিনতে পারে না বললেই চলে।
তাই আয়াতের দেওয়া ছুরিগুলো যে স্বর্ণের তা তৎক্ষণাৎ বুঝতে পারেনি। আয়াত্রী কথা কাটাতে বলল, আসলে আমি আয়েশের সাথে এসব দেখছিলাম, কখন যেন পড়ে ফেলেছি। এমন সময় আয়াত্রীর ফোনে বিকট শব্দে হাঁক দিল। সবার মাঝখানে বসা আয়াত্রীর ফোনে স্ক্রিনে সকলেই দেখছে। স্ক্রিনে জলজল করে ভেসে উঠল উনি নামখানা, তার পাশে একটা লাভ শেপের ইমোজি। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আয়াত্রী পড়ল বিড়ম্বনায়। ঝটপট ফোন তুলতেই ওপাশ থেকে গম্ভীর অথচ সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো। তুমি ভেজা শাড়িটা পাল্টে ফেলেছো তো? তা না হলে অসুখ করবে। হ্যাঁ, আপনি? এই মাত্রই চেঞ্জ করে খাবার খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ, মাত্রই। ব্যাস, আয়াত্রীর ছোট্ট কয়েকটা বাক্য শুনেই আশ্বস্ত হলো সে। কপালের ভাঁজ আপনা আপনি উধাও হলো। শান্ত গলায় বলল, ঘুমিয়ে পড়ো, রাত জেগে থেকো না, শরীর খারাপ করবে। আমিও ঘুমাচ্ছি। রাত জাগবে না কিন্তু, বান্ধবীদের পেয়ে গল্প জুড়ে দেবে যে, তা ভালোই বুঝতে পারছি। আয়াত্রী হাস্যসূচক বাক্য আওড়া দেয়। ফোন কেটে গেল। সবাই তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে দেখে পট করে বলে ফেললাম, আয়েশের বড় ভাই আয়াত ভাইয়া। उन्हीं दिया सेव करा। वेट भाई, दाल में कुछ काला है। আরে আমি ওনাকে উনি বলি, তাই আর কি। আমি তো জানি মানুষ জামাই রে উনি বলে। ইস, আর রে, এই এমনি ভাই এইগুলা নিয়ে এমন করবি এলাই? আয়াত্রীর কথায় ফল বিশেষ কিছুই হলো না, বরং অনেক সময় ধরে চলল আয়াত্রীকে ফ্রিতে রোস্ট করার পর্ব। অতঃপর চোখ জুড়ে ঘুম আসে আর দেহের অবসান ভর করতে সকলেই ঢলে পড়ল রাত্রির কোলে। আয়াত্রী হাত মুখ ধুয়ে এসে দেখলো মিথিলা হুমায়রা ঘুমায়নি। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আয়াত্রী ফ্রিকুচকে বলল, কি ব্যাপার, তোরা ঘুমোসনি? আয়ু, আজ তোকে দেখে ক্লাসকে চিৎ পটাং হয়ে পড়ে যাবার টাইপ সুন্দর লাগছে। সত্যি বল, ভাইয়া ঠিক ছিল তো? ঠিক ছিল মানে কি বলতে চাইছিস? ধাপ্পাবাজ টাইপ কথাবার্তা। যাই হোক না কেন, তোরা লিগেল হাজব্যান্ড ওয়াইফ, কোনো সমস্যা হবে না। কি বলতে চাইছিস সরাসরি বল। আমি তোদের খালা হওয়ার জন্য প্লে স্টোর ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে ফেলেছি, যে কোনো সময় প্রসেসিং শুরু হবে, এমন কিছু? তাইলে একবারে ওপেন আপ। কি বলতে চাইছিস? তোরা আমারে খাতা বালিশ আর ফুল সমেত একটা প্রাইভেসি পূর্ণ রুম দিয়েছিস, তাইলে কেমনি কি ভাই? আগে বলে দিতাম। এই থাম তোরা, কি বলে সব? লাভ নেই, কান খুলে থাক আর মেলে। এসব তুই বুঝবি না, তোর সাথে তো হয় নাই, এসবের ফিলিংসও আলাদা। তুই এখনো ওয়ান পিস বাচ্চা হুমা, এসব ফিল নেওয়া থেকে দূরে থাক। মিথিলার তখন মনে পড়ে গেল আজকের ঘটনা। হয়নি তার সাথে কিছু, তাহলে আজ কি হলো? তার মনে হলো তাদের কথাটা বলা দরকার, তাই মুখ কাঁচামাচু করে বলা, একটা কথা বলতাম, কিন্তু আমাকে তোরা বিশ্বাস করবি না। ব্যাপার না, তোকে চাইলে অবিশ্বাস করতেই পারি। আহারে খোদা, আমাকে বিশ্বাস করতে বলতেছি। ও মিথিলা ছুটে গেল, সংকল্পবদ্ধ হলো বলবে না কিছুই। পরে আবার দুজনেই রাজি করলো অনেক কষ্টে। মিথিলা এক নাগারে সবটা বলতে হুমারা চোখ বড় বড় করে বলল, ওরে মেবি জিনে ধরছে। খারাপ না, এমনিতেও তোর পছন্দের। এই নিয়ে আলোচনা চললো কিছুক্ষণ। আলোচনার এক পর্যায়ে আয়াত্রী মিথিলার কোলে মাথা, হুমায়রার কোলে পা দিয়ে ঘুমিয়ে গেল। ওরা দুজনেই বসে গেল। আয়াত্রী ফের জেগে উঠলো, কথা বলতে বলতে ফের ঘুমিয়ে গেল। কলেজের এক কোণে গোগ্রাসে খাবার গিলছে আয়াত্রী। সে একা নয়, হুমায়রা, ইতু আর তিশাও আছে। আয়াত্রী মতে বুলেট মিস হবে, তিশার খাওয়া মিস হবে না। এমন সময় কেউ একজনকে ডাকলো, আয়ু, এই আয়ু। আয়াত্রী চমকে পেছন ফিরল। খাবার চিবোতে চিবোতে সামনে থাকা লোকটাকে দেখলো বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। আদো আদো মনে পড়ছে, তবে সম্পূর্ণ নয়। খাওয়া শেষ করে আয়াত্রী বলল, আপনাকে পরিচিত মনে হচ্ছে, কি যেন নাম? ছেলেটা আগ্রহের সহিত আয়াত্রীর মুখপানে তাকে হুট করেই দুজনে একসাথে বলে উঠল, শাউন। তুই শাওন? কত বড় হয়ে গেছিস। তুইও? কোথায় ছিলি প্রাইমারির পর? আর দেখিনি যে। সে তো তোকেও দেখিনি। আরে আমি তো বালিকাতে পড়তাম।
আর আমরা দেশে ছিলাম না। সে কি বিদেশেই ভালো ছিলিস? ওইখানেই মটকা মেরে পড়ে থাকতি, খুদ্দাই আসলি। আরে ঢাকায় বোকা, এখনো বোকাই আছিস? আন্টি তোকে তেঁতুল খেতে দিত না ব্রেন কমে যাওয়ার ভয়ে? এখন দেখছি ব্যাপারটা সত্যিই ছিল। খোটা দিচ্ছিস? এরূপ আরো কিছু কথাবার্তা বলে শাওন প্রস্থান করল। জানা গেল সেও তাদের সাথে একই শাখার। সবাই প্রশ্নের চোখে তাকে ইতু বলল, দোস্ত পোলাটা জোস্ত। এই চেক চেক শার্ট ওরে তো খাই খাই লাগে। হুমায়রা ইতুর পেটে গুঁতো দিল। ঝুমু বলল এসব কথা বন্ধ করতে, কিন্তু বন্ধ হলো আর কোথায়? সুমাইয়া বলল, আজ পর্যন্ত সবটি বলাই তোরে তো এমন লাগে। সত্যি কথা বল, এই পর্যন্ত কয়টা রেখা? পুরো কথা শেষ করতে না দিয়ে মিথিলা ওর মুখ চেপে ধরে বলল চুপ করতে। হুমায়রা বেঞ্চি কেটে বলল, এই একটা শিখেছে। দুপুরের এই সময়ে কলেজ থেকে বাড়িতে যাওয়া অটো পেতে ওদের বেগ পেতে হয়। আজকে বোধহয় সবচেয়ে বেশি দেরি হয়েছিল। দ্বিগুণ দামে আরো অনেক পরে অটো পেয়ে বাসার সবাই পথ ধরলাম। প্রতিদিনকার মতো বিভিন্ন কথা নিয়ে আলাপ আলোচনাও করছিল সবাই। কখনো একজোটে হেসে উঠছিল, তো আবার জোর গলায় কথাবার্তা। অর্ধেক পথ পর্যন্ত এসে হঠাৎ অটো থেমে গেল। আয়ত্রী গলা উঁচিয়ে বলা, কোনো সমস্যা আঙ্কেল? আমাদের নামতে হবে? লোকটা মাথা নাড়তেই ওরা নামতে উদ্যত হলো। লোকটি বলল, অর্ধেক ভাড়া দিয়ে অন্য পথ ধরো। কেন? তোমরা বেয়াদব সেমরি, টাকা দিয়ে বিদায় হও। এসব কেন বলছেন? লোকটি আরো কিছু কথা বলতে আয়ত্রী হাঁটা ধরলো ভাড়ার জন্য। লোকটি চেঁচিয়ে উঠতে আয়ত্রী বলল, আমাদের এইখানে এনে নামিয়ে দেওয়ার জরিমানাটা আগে দিন, তারপর না হয় ভাড়া গুনে গুনে শোধ করব। বাড়াবাড়ি করলে আশেপাশে মানুষ তো আছেই। লোকটি বিপদ বুঝে চুপ রইল। শিক্ষার্থীদের সাথে ঝামেলা পাকানোর সাহস করল না। তা না হলে গণপিটুনি নিশ্চিত। ওরা হাঁটছে। ঝুমু বলল, বলছিলাম কম কথা বল, এখন দিলি তো অর্ধেক পথে নামিয়ে। আরে চিল, আরে চিল ম্যান। আজকে 2 ঘন্টা আগে ছুটি দিছে। কলেজের ওইদিকে আমার অপরিচিত অনেক সুন্দর জায়গা আছে, চল ঘুরি। আজকে দিশা আসে নাই, তাহলে এই লোকের রক্ষা ছিল না। ব্যাপারটা সুন্দর না? কথা বলার জন্য আমাদের অটো থেকে নামিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা এখনো নামছি না। আমার কেমন একটা ভালো লাগা ফিল হচ্ছে, মনে হচ্ছে আমরা পৃথিবীর নবম আশ্চর্য হয়ে গিনিস বুকে রেকর্ড করে ফেলতে পারি অতি শীঘ্রই। তারা যাই করুক না কেন, কথা আমরা বলবোই। আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। যাই বলিস না কেন, এখান থেকে বলেই উঠতে হবে যে আপনি আমাদের কথা সহ্য করার ক্ষমতা রাখেন, তো তাহলে উঠতে পারি। সবাই ধীরে ধীরে হাঁটছে, বিভিন্ন কথা বলছে সবাই। কিছুক্ষণ পর পর পেছনে তাকে অটো দেখছে, হাত নাড়িয়ে তাদের থামতে বললেও খুব একটা লাভ হচ্ছে না। তারা নিজ গতিতে চলে যাচ্ছে। হুমায়রা রেগে অটোওয়ালাকে উদ্দেশ্য করে একটা গালি দিল। গ্রীষ্ম বর্ষার মাঝামাঝি সময় ভ্যাপসা গরম পড়েছে। আয়ত্রী নিকাব খুলে তপ্ত শ্বাস পেল। রোদে আয়ত্রীর মুখখানা রাঙা হয়ে উঠেছে। এমন বিরক্তিকর একটা পরিবেশে পেছন থেকে এক নাগারে বেল দিয়ে চলেছে রিস্কা। আয়ত্রী বিরস মুখে পেছন ফিরলো, চোখ মুখ খিচে এক নাগারে বলতে লাগলো, কি সমস্যা? আজকে ধর্মঘট পালন করছেন নাকি আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে? আয়ত্রী ভালো করে খেয়াল করে দেখলো রিস্কা, তন্ময় আর আয়াত অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় নিয়ে আয়াত নেমে এলো। আয়ত্রীর বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করলা, তোমাদের কলেজ তো আরো দূরে, এখানে কি করছো? ভাইয়া আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছেন? আয়াত বুঝতে না পেরে আয়ত্রীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ত্রী আচমকা আয়াতকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে। মুখে কিছু বলতে পারলো না, জড়তা কাটতে সময় নিচ্ছে হয়তো। পাশ থেকে হুমায়রা সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে আয়াত এত দূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল বোধ হয়। আয়ত্রীকে সাথে নিয়ে যাওয়ার কথাটা বেফাক্কা ছিল। এখানে দুটো ভিন্ন দিক ছিল। প্রথমত, মিথিলা হুমায়রা ছাড়া মূল ঘটনা কেউই জানতো না। অপরদিকে আয়াত জানতো না যে আয়ত্রীর ফ্রেন্ডরা তাদের সম্পর্কে অবগত না, কিংবা জানলেও তৎক্ষণাৎ মাথায় ছিল না ব্যাপারটা। এতটুকুতেই আয়াত ক্ষান্ত হয়নি। তন্ময়কে উদ্দেশ্য করেই বলল, তন্ময় নেমে যা একটু কষ্ট করে। তুই থাক আয়ু, তুই ভাইয়ের সাথে আয়। আয়াত চোখ রাঙাতে তন্ময় বলল, ভয় দেখিয়ে লাভ নেই, তোর আমাকে সমীহ করা উচিত। আয়ত্রীর বড় ভাই আমি। এত সব বলে লাথো,
এখন আমার আয়াতটি আয়াতকে থামিয়ে দিতেই আয়াত বুঝতে পারলো খটকা আছে, তাই এলোমেলো শব্দের বাক্য আওড়ালো। আচ্ছা তুমি এখানেই থেকো কেমন, আমি দ্রুত আসার চেষ্টা করব। এখন লাগবে না, আমি ওদের সাথে ফিরবো, আপনি এখন যান। আয়াত সম্মতি দিয়ে ফিরে গেল। আয়াতটি সবার দিকে তাকিয়ে কিছুক্ষণ পরক করলো, সব কয়টা রীতিমতো হাঁ হয়ে আছে, অতঃপর তাদের উদ্দেশ্যে বলল, আমি জানি তোদের মনে হাজারটা প্রশ্ন আছে, আর তার সবটা জবাব আমি দিব। চল এমন জায়গায় যাই যেখানে সুন্দর মতো কথা বলতে পারবো। ঝুমু আগে আগে চললো, বাকি সবাই তাকে অনুসরণ করছে। নির্দিষ্ট একটা সময় পর নদীর পাড়ে পৌঁছে গেল সবাই। এখন গ্রীষ্মের প্রতিপত্তি বেশি, রৌদ্রের আবির্ভাবে নদীর জল চিকচিক করছে, টলমলে জলের প্রতিফলন হচ্ছে। তীরের দিকে ছায়াময় পরিবেশটা, গ্রীষ্মের কারণে পানি কমছে বেশ কিছুটা, ফলে তীর ঘেঁষে হেলে থাকা প্রকাণ্ড গাছের মোটা শেকড়গুলো এঁকে বেঁকে গেছে। আয়াতটি সেদিকটায় দাঁড়াতেই মুখে প্রতিফলিত আলোর আবির্ভাব ঘটল। আয়াতটি হাত মেলে কিছুক্ষণ পরিবেশটা উপভোগ করলো, অতঃপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, আমি তোদের সবটা বলছি ফার্স্ট টু লাস্ট, শুনে যদি না বলার অপরাধে তোদের আমার মারতে ইচ্ছা হয় তো মেরে দিস। আয়াত ভাইয়া স্টোরি আগে বলবি, কখন কি হয়েছে, কিভাবে হয়েছে, কে আগে প্রপোজাল দিয়েছিল? ভাই তুই প্রেম করস এই জন্য নাম উনি দিয়া সেভ করছিল। আয় নৌকা উঠে ভাসতে ভাসতে আয়ুর গল্প শোনা যাক। গল্প তোদের ধারণার বাইরে, তোরা নৌকা থেকে পড়ে যেতে পারিস, সাঁতার ভুলে ডুবে যাওয়ার সম্ভাবনা 100%। তুই আমাকে রেখে কেমনে মিঙ্গেল হয়ে গেলি? নট অনলি সিঙ্গেল, আম বিয়াইতা। সবাই চোখ বড় বড় করে তাকাতে আয়াতটি বলল, হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে। পরিস্থিতি এতটা সময় নিয়ন্ত্রণে ছিল, তবে এখন আর নেই। একজন এক একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সবার প্রশ্ন এক পাশে সরিয়ে সুমাইয়া বুকে হাত রেখে বলল, থাম বোন, এমনি বুকে ব্যথা ডান পাশে, না না না, যেখানে ব্যথা করলে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা সেখানেই ব্যথা করছে। আমার একলা রেখা তুই এখন বিয়াত্তা, অথচ আমার একটা মানুষ হইল না। আয়াতটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, সে মায়ের ডায়েরি পড়া, নিজের আলাদা পরিবার, নিদ্র তাকে খুঁজে বেরোনো, এর মাঝে আয়াতের আবির্ভাব, বিয়ে হয়ে যাওয়া থেকে শুরু করে সবটাই। সব শুনেই যেন ওরা থমকে গেল। আয়াতটি একটা বিষয় গোপন করলো, মিথিলা হুমায়রা সব জানার ব্যাপারটা। হয়তো এতে করে ওদের মধ্যে মন খারাপ হতে পারে, বন্ধুত্বের মধ্যে আলাদা চোখে দেখার একটা বিচ্ছিরি দিক ফুটে উঠবে। তবে বলল যে বিয়ে ব্যাপারটা হুমা আর মিথি জানতো। আমি না দিশেহারা হয়ে গিয়েছিলাম এক প্রকার, আর ভয় পাচ্ছিলাম যে এইসব শুনলে বাবা মা কষ্ট পাবে, তাই তোদের বলতে পারিনি। ব্যাপারটা এমন ছিল যে যাই হোক, এইটার জন্য তোরা আমায় তুলা ধুনা দিয়ে নদীতে ফেলে দিতে পারিস, মাইন্ড করবো না। আয়াতটি ভেবেছিল মজাদার কিছু উত্তর আসবে, কিন্তু এরা সবাই একেবারে নিস্তব্ধ। ঝুমু আয়াতটিকে পরখ করে দেখছে। সবসময় হাসি আর উদ্ভট কথা বলার জন্য আয়াতটি বিখ্যাত। শুধু তাই নয়, মাঝে মধ্যে ওরা সিরিয়াসলি বকা দিয়ে ব্যাপারটা কুখ্যাত করেও ফেলে, অথচ ভেতরে এতটা অপূর্ণ চেপে আছে মেয়েটা, সত্যি তাকে দেখে বোঝার উপক্রম নেই। কষ্টগুলো ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো এমন হাসে। হতে পারে মানুষ ভালো থাকার অভিনয় করতে পারে বেশ, এই যে যেমন একটা মানুষ জানে সে ভালো নেই, এই ব্যাপারটা যেন কেউ না জানতে পারে, তাই সর্বদা তটস্থ থাকে। তার মনে হয় এই বুঝি সবাই বুঝে ফেলবে আমি ভালো নেই, তাই তো সে অভিনয় করে, ভালো থাকার অভিনয়, সবাইকে দেখায় সে বিন্দাস আছে। একটা সত্যি কথা বলবি আয়ু? ঝুমুর কথা আয়াতটি একটু স্থির হলো, চোখে চোখ রেখে ঝুমু প্রশ্ন করলো, তোর কি নিজের বাবার জন্য কষ্ট হয় না? আমার নিজের বাবা তো আমার কাছেই থাকে, কষ্ট কেন হবে? আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস? ইতু ঝুমুর হাত চেপে রইল, বোঝানো প্রশ্নটা করা উচিত হয়নি। ঝুমু একটু অপরাধ বোধ করছে, কে জানে হয়তো মেয়েটা এসব ভুলে থাকতে চায়, কিন্তু সে অজান্তেই তা বাড়িয়ে দিচ্ছে। আয়াতটি এই নদীর দিকটায় তাকিয়ে কিছুক্ষণ চুপসে ছিল, থেমে বলল, মানুষকে শেকড় টানে খুব করে, জানিস তো?
আগে আমার সবার জন্য আফসোস হতো, তাদের সাথে থাকতে ইচ্ছে করতো। এখন হয়তো তা হয়ে উঠবে, তবে মাঝে মাঝে আমার না হয়ে ওঠা বাবার জন্য না খুব খারাপ লাগে। প্রশ্ন করতে ইচ্ছে করে, কেন করলে এমনটা মায়ের সাথে? তুমি জানতে মায়ের ভীষণ কষ্ট, তাহলে কেন কষ্ট দিলে? কেন আমার বাবা হয়ে উঠলে না? আমার মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় যখন এইসব চিন্তা মাথায় আসে, কারণ বাবার ভালোবাসার কোনো কমতি আমার বাবা আমার জন্য রাখেনি। তবু কেন আমি অভাব বোধ করি? আমি বাবার সাথে বোধহয় বিশ্বাসঘাতকতা করি, আমার এমনটা মনে হয়। আয়ত্রীর কথা নীরবতা বাড়লো জোরালো রূপে। ঝুমু চোখে টইটুম্বুর, বারবার চোখের পাতা ঝাপটে জল আটকানোর বৃথা প্রয়াস চালাচ্ছে মেয়েটা। আয়ত্রী অবাক হয়ে দেখলো তার কষ্টগুলো ভাগ করে নিচ্ছে মেয়েগুলো। সত্যি ব্যাপারটা সুন্দর, ভালো লাগে। কিছু নির্দিষ্ট মানুষ আমাদের জন্য সুখী দুঃখী, ব্যাপারটা আসলেই সুন্দর। তিতাসের তীরে তখন তীব্র এবং হালকা হাওয়া মিশলে বয়ে চলেছে। উত্তপ্ত রোদে ঠান্ডা বাতাস একটা অদ্ভুত শান্তি দিচ্ছে। আয়ত্রীর মনে হচ্ছে দুলতে দুলতে থাকা পাতাগুলো সম্মসারে বলছে, বন্ধুত্ব হচ্ছে একটি অমূল্য রতন, খুঁজে পেয়েছে যে সুখী সেই জন। কিছুক্ষণ দুঃখ বিলাসের পর ভেসে এলো হাসির কলকল ধ্বনি। যার দুঃখের সঙ্গী হয়ে কেঁদে ফেলেছিল তাকে হাসানোই যেন নৈতিক দায়িত্ব। হুমায়রা বলল, ইস্তিসা মিস করে গেল রে। তো কি হয়েছে, ঝুমু তো কপি কইরা নিচ্ছে, সব লাইন বাই লাইন বলে দিবেনি? কইছে তো রে। ঝুমুর বলার ভঙ্গিটা অন্যরকম ছিল। সবাই হেসে ফেললো। হাসি ছোঁয়াচে রোগ বোধহয়। একজনকে হাসতে দেখলে আর একজন হেসে ফেললো। আয়ত্রীও ব্যতিক্রম নয়। আয়ত্রী পিটপিট করে বলল, তোর আমার সুখ পাখি দোস্ত। আয়ত্রী বসে বসে ঝিমুচ্ছে। পড়াশোনা তার কিছুই হচ্ছে না, মাথায়ও মনে দুটোই যেন একসাথে আয়াত আয়াত জপ করছে। সকালে আয়াতের সাথে গেলেই বোধহয় ভালো হতো, এমনটা মনে হচ্ছে বারংবার। আচমকা জানালার কাছ থেকে গভীর কণ্ঠে কেউ একজন ডেকে উঠল। আয়ত্রী পিলে চমকে উঠল, লাফ দিয়ে জানালার দিকে এগিয়ে গেল। আয়ত্রী চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তার যেন বিশ্বাস হচ্ছে না। আয়াত বলল, বাইরে এসো। আয়ত্রী কিছুক্ষণ চুপসে থেকে দ্রুত বেরিয়ে গেল। ঘর থেকে কত কায়দা করে বেরিয়েছে নিজেই ভালো জানে। বেরোতে আয়াত আয়ত্রীর হাত শক্ত করে ধরল, এদিক ওদিক তাকিয়ে। আয়ত্রী বলল দোলনায় বসতে। আয়াত আয়েশ করে বসে পড়ল, আয়ত্রীকে টেনে নিজের কাছে বসালো। আয়ত্রী প্রথমে একটু হাঁসফাঁস করলো, পরে চুপচাপ বসলো। আয়াত আয়ত্রীকে বুকের কাছে ঠেসে ধরে আছে। আয়ত্রীর মনোযোগ দিয়ে আয়াতের বুকে টিপ টিপ আওয়াজ শুনছে। আয়াত কানের কাছে চুল ছড়িয়ে ফিসফিস করে বলল, মিস করছিলাম ভীষণ। আয়ত্রী চোখ তুলে তাকাতে আয়াত তার নাক টেনে দিল হালকা করে। আকাশের চাঁদের আলো, এই আলোয় নিজের প্রেয়সীকে দেখে আয়াত বাতাসে এলোমেলো হয়ে কপালে উপর হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে একটু করে একটা চুমু খেল। আয়ত্রী চোখ পাকাতেই বলল, দিন দিন চুমুখোর হয়ে যাচ্ছি। অসভ্য আয়াত। তা সুন্দরী বউ থাকলে পুরুষ একটু আধটু অসভ্য হয়। আমার সুন্দর হওয়ার সাথে এর কি সম্পর্ক? ভালোবাসি তাই। আয়াত এর আগেও ভালোবাসি বলেছে, তবে এমনই হুট করে বলেনি। আয়ত্রী কিছুক্ষণ থা হয়ে বসে রইল। কিছুক্ষণ পর আয়াতের বুকে মুখ লুকিয়ে বলল, আমিও। আয়াত চড়ও হাসল। আয়ত্রী চুলে বিলি কাটতে কাটতে বলল, কাল চলে যাচ্ছি, মিস করবে আমায় চলে গেলে? আয়ত্রী কিছু বলল না। আয়াত কোন রকম ভনিতা ছাড়াই বলে উঠল, আমি ভীষণ রকমের মিস করব। আয়ত্রী এবারও কিছু বলল না, আদুরে বিড়ালের মতো আরো লেপটে রইল আয়াতের সাথে। আয়াত আবারও আয়ত্রীর মাথায় একটা চুমু খেলো, জড়ানো কণ্ঠে বলল, ভালোবাসি বউ। আয়ত্রী কিছু বলল না, তার কান্না পাচ্ছে, খুব চেয়ে আটকে রাখতে পারছে না। বাতাসে আয়ত্রীর চুল উঠছে, আয়াত বাবাধ্য চুলগুলো বারবার ঠিক করে দিচ্ছে। আয়ত্রী এবার কেঁদেই ফেলল। আয়াত প্রথমে অবাক হলো, কারণ উদ্ঘাটন করতে পারলো না। আয়ত্রী জড়ানো কণ্ঠে বলল, যাবেন না প্লিজ। আর কিছু বলতে পারলো না। আয়ত্রী কেঁদেই চলেছে। আয়াতের পাতলা টি শার্ট অনেকটা ভিজে গিয়েছে। আয়াত আয়ত্রী মাথায় হাত বুলিয়ে দিল, চুমু খেলো, তবে থামতে বলল না। কাছে কাঁদুক, স্বামীর সাথে বিরহে না কাঁদলে কেমন করে হবে?
সময় বাড়লো রাত, সারাটা রাত কেটে গেল।